নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি, সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় নির্বাচন কমিশন। ভোট যুদ্ধে নামতে রাজনৈতিক দল গঠনের হিড়িক, নিবন্ধন পেতে ইসিতে ৬৫ আবেদন, বেশিরভাগই নাম সর্বস্ব, নেই কেন্দ্রীয় কার্যালয়, কর্মীর অভাবে কার্যক্রম অনুপস্থিত। বড় সংস্কারে হাত দিলে সংকটে পড়বে নির্বাচন, যতটুকু ঐক্য সম্ভব তার ভিত্তিতে সংস্কারের তাগিদ সিপিবির, রাষ্ট্রের কাঠাগত পরিবর্তন করায় ঐকমত্য কমিশনের লক্ষ্য। এবং ভারতে আটকের পর থানায় নিয়ে নির্যাতন, জাহাজে তুলেও মারধর, নৌপথে সুন্দরবনে পুশিং করা ৭৫ বাংলাদেশির শরীরে ক্ষত, পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চে শুনানি হয়। এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, জামাতকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন। ইসির আইনজীবী আদালতকে আরও জানান, সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর ইসির প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া হয়েছে। জামাতের আইনজীবী বলছেন, দাঁড়িপাল্লাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না, এটি আদালতের কোনো রায় নয়। সে কারণে দাঁড়িপাল্লা প্রতীক পেতে জামাতের কোনো বাধা নেই। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না, এটিকে ইংরেজিতে বলে প্রিম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই, তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। ২০১৬ সালে ফুল কোর্ট সবার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরা সেটিও আদালতে তুলেছিলাম। আজকে সেটির উপরেও আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল ৯টায় ১ নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। আমাদের পজিশন সেম, যে আমরা স্ক্রুটিনি করছিলাম জামাত ইসলামের কনস্টিটিউশন, সেই অবস্থায় হাইকোর্ট ইন্টারফেয়ার করাকে আমরা ফার্দার প্রসিড করতে পারিনি। এখন আমরা অ্যাপিল ডিভিশনের জাজমেন্ট অপেক্ষা করছি, অ্যাপিল ডিভিশন থেকে জাজমেন্ট হবে, আমরা সেটাই কমপ্লাই করব। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। মতো শেষ হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকে শুনানিতে মোটা দাগে বেশ কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। জামাত কেন নিবন্ধন ফিরে চায় তার ব্যাখ্যা জামাতের আইনজীবী আদালতে দিয়েছেন। এটি নিয়ে মোটামুটি আমার কাছে যেটি মনে হয়েছে যে আদালত সন্তুষ্ট হয়েছেন, তবে জামাতের প্রতীক নিয়ে একটি জটিলতা দেখা দিতে পারে এমনটি আমরা ধারণা করতে পারছি। কারণ হচ্ছে যে দাঁড়িপাল্লা প্রতীক সুপ্রিম কোর্টের ফুল কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রশাসনিক একটি সিদ্ধান্ত রয়েছে। যেহেতু দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক, সুপ্রিম কোর্ট এই দাঁড়িপাল্লাকেই প্রতীক হিসেবে ব্যবহার করে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক একটি সিদ্ধান্ত ছিল যে দাঁড়িপাল্লাকে কোনো রাজনৈতিক সংগঠন যেন তাদের দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করতে না পারে, এটি সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত। সেটি নিয়েই মূলত জটিলতা সৃষ্টি হয়েছে এবং সুপ্রিম কোর্টের এই ফুল কোর্টের এই প্রতীকের সিদ্ধান্তর পরেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনের প্রতীকের যে তালিকা থাকে সেই তালিকা থেকে দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছে। সেই প্রশ্নটাই কিন্তু জামাতের আইনজীবীর কাছে আজকে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি করেছিলেন এবং জামাতের আইনজীবী বারবার যেটি বলার চেষ্টা করছেন যে এটি সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত, আদালতের কোনো রায় নয়। সেই কারণে দাঁড়িপাল্লা প্রতীক জামাত পেতে পারে। যদিও নির্বাচন কমিশনের আইনজীবীর কাছ থেকেও বক্তব্য শুনেছেন, নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন যে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট এর সিদ্ধান্তের পরই দাঁড়িপাল্লাকে প্রতীক হিসেবে তাদের কার্যতালিকা বা তাদের তালিকা থেকে বাদ দিয়েছেন। জামাত চাইলে এখন অন্য, যদি আদালত জামাতের নিবন্ধন ফিরিয়ে দেন তাহলে জামাত চাইলে অন্য কোনো প্রতীক চাইতে পারে। এসব মিলিয়েই কিন্তু আজকে শুনানি হয়েছে এবং শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন এবং আগামীকাল শুনানি শেষ হলে আমরা হয়তো বলতে পারবো বা জানতে পারবো জামায়াত আসলে নিবন্ধন ফিরে পাচ্ছেন বা তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক ফিরে পাচ্ছেন কি না। আফজাল, আমরা জানতে পেরেছি দুর্নীতি মামলায় সাজার আপিল করেছেন ডাক্তার জোবাইদা রহমান। এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে?
ডাক্তার জুবাইদুর রহমান আপিল করেছেন, বিশেষ করে তিনি যখন 6 মে প্রায় 17 বছর পর দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে, এরপরে তার আইনজীবীরা বলেছেন যে তার বিরুদ্ধে যে একটি মামলা রয়েছে, যে মামলায় ডাক্তার জুবাইদুর রহমানের 3 বছরের সাজা রয়েছে, সেই সাজার বিরুদ্ধে তিনি আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা আজকে ডাক্তার জুবাইদুর রহমানের আইনজীবীর কাছে থেকে জানতে পেরেছি তিনি এরই মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করেছেন। যেহেতু তার সাজা হয়েছে 2023 সালের আগস্টে এবং এরপরে 587 দিন পার হয়ে গেছে, অর্থাৎ আপিল করার যে নির্ধারিত সময়সীমা ছিল তার চেয়ে 587 দিন তিনি বেশি অতিক্রম করেছেন। সেটি মঞ্জুর করতে হয় আর কি, যে ডিলেটা হয়েছে, যে বিলম্বটা হয়েছে সেটি আদালতের কাছ থেকে মওকুফ চাইতে হয়, সেটি চেয়েছিলেন, আদালত সেটি মওকুফ করেছেন। এখন যথানিয়মে তিনি তার যে সাজার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বা আপিল করেছেন এবং সেটি শুনানি হবে। এবং এই মামলাতেও আমরা জানি যে ডাক্তার জুবাইদুর রহমানের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছরের সাজা রয়েছে এবং ডাক্তার জুবাইদুর রহমানের মাধ্যম দিয়ে তিনিও এই মামলায় আইনি লড়াই করে এবং তারেক রহমানও সবশেষ যে মামলা, এই মামলা থেকেও খালাস পাবেন, এমনটি কিন্তু তারেক রহমানের আইনজীবী বা ডাক্তার জুবাইদুর রহমানের আইনজীবী বলছেন। তো এই ছিল মোটামুটি হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে। 11 কার্যদিবসে শেষ হয়েছে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন। 17 মে রায় ঘোষণার দিনে ঠিক করেছেন আদালত। এই মুহূর্তে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, মাত্র 11 কার্যদিবসে কিন্তু শেষ হলো মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। আজকে মাগুরার নারী ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে বিচারক এম জাহিদ হাসান, সেই জাহিদ হাসানের আদালতে এই বিচারিক কার্যক্রম শেষ হয় এবং আগামী 17 মে শনিবার কিন্তু এই মামলার রায় ঘোষণা হবে, যেটা আদালত এটা ঘোষণা দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছে যে আজকে তাদের যে সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামি পরীক্ষা শেষে আছে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন আজকে শেষ দিন ছিল, সেই দিন শেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায় ঘোষণার তারিখ দেন। যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার আদালতে যে বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল গত 27 এপ্রিল, সেই 27 এপ্রিল থেকে আজকে পর্যন্ত মোট 11 যে কার্যদিবস, এই 11 কার্যদিবসের মধ্যে কিন্তু বিচারিক কার্যক্রম শেষ হয়েছে এবং রাষ্ট্রপক্ষ আশা করছে যে তারা যে সকল সাক্ষ্য প্রমাণ এবং উপযুক্ত তথ্য দিয়েছেন আসামিদের বিরুদ্ধে এবং তারা এই যে ধর্ষক হিটু সহ যে 4 জন আসামি তাদেরকে তো সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করেছে। তো আগামী 17 যে মে সেই দিন হয়তো রায় ঘোষণায় জানা যাবে কোন শাস্তি আদালত দিবে, এই আশায় কিন্তু রয়েছে মাগুরাবাসী। তো এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে আমার কাছে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার যে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চায় 65টি নতুন রাজনৈতিক দল। ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চাওয়া দলগুলোর বেশিরভাগেরই নেই কেন্দ্রীয় কার্যালয়। ন্যূনতম সাংগঠনিক কার্যক্রম তো দূরের কথা, কমিটি কিংবা কর্মীও নেই। এরপরও নিবন্ধন চাইছে কেন? জবাব খুঁজেছেন কাউসারা চৌধুরী কুমু। ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুল হক। পরপর 2 বার আবেদন করেও ব্যর্থ। এবার নিবন্ধন পাওয়ার আশা বাংলাদেশ বেকার সমাজ পার্টির। দলটির কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডির ক্রিসেন্ট রোডের 131/1 এ নাম্বার বাসা। গণমাধ্যম কর্মী আসার খবরে হন্তদন্ত হয়ে চলে অফিস গোছানোর কাজ। দলটির সভাপতি নিউ মার্কেটের দোকানি হাসান। আমাকে সবাই বেকার বন্ধুগুলো ডাকে। ঢাকা শহরে গিয়ে আপনি যদি নিউ মার্কেটে বলেন যে বেকার হাসানকে চিনেন, আমাকে সবাই দেখা দেবে। ধানমন্ডি 2 নম্বর সড়কের প্রথম বাড়ি, 2য় তলায় উঠতেই দেখা যায় কোচিং সেন্টার। এখানেই প্রধান কার্যালয়ের ঠিকানা দিয়েছে ফরওয়ার্ড পার্টি। 8 মাসে এখানে কোনো দরজা খোলা দেখতে পারি নাই, যেমন ছিল এখনই এমনই আছে। ফরওয়ার্ড পার্টির অফিস আছে, হেরা তো আর নাই। ওই যে সরকার পতন হয়েছে না, ওই সময় যে গেছে আর এখনো খোলে টোলে নেই। দেয়ালে টানানো পোস্টারের ঠিকানা অনুযায়ী জনতার কথা বলে নামক দলের কার্যালয়ে গিয়ে দেখা যায় পরিত্যক্ত তালাবদ্ধ ঘর। আপনি সবশেষ অফিসে এসেছেন কবে? তালাই লাগানো থাকে, কোনো লোকজন আসা যাওয়া নাই। নির্বাচন কমিশনের জাস্টিস পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জনগণের দল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে অস্তিত্ব নেই কোনো অফিসের। এরকমের কোনো পার্টি এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমাদের এই 4র্থ তলায় কোনো এইসবগুলো দেখি নাই।
আমাদের নিজস্ব অফিস আছে, ওইটা আমাদের ঠিকাদারি অফিস। ঠিকাদারি অফিস কি রাজনৈতিক অফিস বানিয়েছেন তাহলে? আপনি একা, আপনি মেয়ে, আপনি মা, আপনি কারো বোন, এটাই তো, এখন সেটা তো দোষের কিছু না। পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশন ভাসানী জনশক্তি পার্টি খুঁজতে গিয়ে পাওয়া গেল ভাসানী অনুসারী পরিষদ। 3 সপ্তাহ আগে দলের নাম পরিবর্তনের কথা জানান মুখপাত্র। দলের গঠনতন্ত্র চাওয়ায় পড়লেন বিপাকে। পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগানোর জন্য এই নামটা পরিবর্তন করেছি। ভাসানী অনুসারী পরিষদটা থেকে যাচ্ছে। গঠনতন্ত্রটা কি একটু দেখানো যাবে? গঠনতন্ত্র তো আমাদের সেক্রেটারির কাছে এই মুহূর্তে নাই। দেশে শান্তি প্রতিষ্ঠায় দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ শান্তির দল। এর প্রধান অবসরপ্রাপ্ত বিচারক। 100 সদস্যের কেন্দ্রীয় কমিটি থাকার কথা বললেও নথি দেখাতে ব্যর্থ তিনি। একটি কেন্দ্রীয় কমিটি, একটি গঠনতন্ত্র, একটি কেন্দ্রীয় অফিস, এর মধ্য দিয়ে আপনারা নিবন্ধন দেন এবং আমার বিশ্বাস আজ না হয় কাল নির্বাচন কমিশন ও জাতির শুভ বুদ্ধির উদয় হবে। আগামী 22শে জুন শেষ হচ্ছে ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদনের সময়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বড় ধরনের সংস্কারে হাত দিলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে সিপিবির প্রতিনিধি দল। সেখানে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ করতেই জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়ন করাই কমিশনের লক্ষ্য। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এখন পুরো ঐকমত্য করা সম্ভব নয়, যতটুকু করা যায় ততটুকু করেই নির্বাচনের দিকে যেতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এদেশে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে। বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সবসময়ই ভূমিকা পালন করেছে। রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন, পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা, সংস্কারের যে আলোচনা, সেই আলোচনা প্রকৃতপক্ষে আপনাদের দীর্ঘদিনের সংগ্রামেরই এক ধারাবাহিকতা। অন্তর্বর্তীকালীন সরকার, তার কতকগুলো অন্তর্বর্তীকালীন কাজ আছে, এটা রুটিন সরকার না। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক চলছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির, এবং আমরা আজকে লক্ষ্য করেছি ঠিক বেলা 10টার পর সিপিবির 11 সদস্যের প্রতিনিধি দল এখানে এসে উপস্থিত হন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। একদম আলোচনার শুরুতেই ঐকমত্য কমিশনের সহসভাপতি অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান, মূলত ঐকমত্য কমিশনের মূল কাজ ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা সুনির্দিষ্ট করা এবং ভবিষ্যৎ বাংলাদেশ কেমনভাবে চলবে সেটা বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সেটা নির্ধারণ করা। পাশাপাশি সিপিবির পক্ষ থেকেও গণমাধ্যমের সঙ্গে কথা বলা হয়েছে। সেই পক্ষ থেকে আসলে বলা হয়েছে, সিপিবির পক্ষ থেকে সিপিবি মূলত চাচ্ছে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেয়া যায়, সেই উদ্দেশ্যেই তারা আজকে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, সরকার যেভাবে সংস্কার কাজে হাত দিয়েছে তা ইতিবাচক, কিন্তু সরকার যাতে বড় ধরনের সংস্কার কাজে হাত না দেয় সেজন্য কিন্তু আহ্বান জানিয়েছেন সিপিবির নেতারা। তারা বলছেন, বড় ধরনের কোনো সংস্কারে যদি সরকার হাত দেয় সেক্ষেত্রে নির্বাচনের যে প্রক্রিয়া, জনগণকে নির্বাচন উপহার দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ধীর হয়ে যাবে। সুতরাং সেই জায়গায় তারা কথা বলেছেন যে নির্বাচন দ্রুত করতে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আছে সে প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচনকে প্রধান লক্ষ্য ধরে এগিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে।
তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যদি সবশেষ বলতে চাই, এখনো আলোচনা চলছে এবং আলোচনা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ছিল জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। দুপুরে তাকে আদালতে তোলা হতে পারে। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জে হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ছিলেন। সময় সংবাদে আরও থাকছে। হামলা পাল্টা হামলা থামলেও চলছে ভারত পাকিস্তান বাকযুদ্ধ। জাতির উদ্দেশ্যে মোদির বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা ইসলামাবাদের। পরমাণু সংঘাত ঠেকানোর দাবি ট্রাম্পের। এবারে বাণিজ্যের সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি পৃথক বিভাগ চালু সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে সরকার। আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের আন্দোলনের মধ্যে সোমবার রাতে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। ভারতের গুজরাটে থানায় নিয়ে মারধর, পরে চোখ বেঁধে জাহাজে তুলে চলে অমানবিক নির্যাতন। কয়েকদিন পর গভীর রাতে সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনের চরে 78 জনকে ফেলে যায় ভারতীয় কর্তৃপক্ষ। তাদের প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন। ভুক্তভোগীদের মধ্যে 75 জন বাংলাদেশি। তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। দফায় দফায় নির্যাতন, কখনো বাড়ি ঘরে ঢুকে, কখনো থানায় নিয়ে। নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারায় ভারতের গুজরাটে পুলিশের হাতে নিপীড়নের শিকার বহু মানুষ। এক পর্যায়ে চোখ বেঁধে শখানেক ব্যক্তিকে তোলা হয় জাহাজে। সেখানেও চলে মারধর, খাবার দেয়া হয় সামান্য। শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া এলাকার চরে ওই জাহাজ থেকে 78 জনকে ফেলে যায় ভারতীয় কর্তৃপক্ষ। তাদের সবার শরীরেই রয়েছে নির্যাতনের চিহ্ন। পুরুষদেরকে, মহিলাদেরকে সবাইকে তুলে নিয়ে যায়। সুরত উনপাটিয়া গুজরাটে থাকতাম। রাত 3টার সময় আমারে উঠাই নিয়ে আইছে। আমার বউ বাচ্চা এখানে রয়েছে। মার খেতে খেতে কেউ বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে তারপরেও মারে আর বলে কি, যদি মরে যায় তাহলে সমুদ্রের ভিতরে ফেলে দেব। মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর থানায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানিয়েছে, পুশ ইন করা 78 জনের মধ্যে 75 জন খুলনা, যশোর, নড়াইল সহ বিভিন্ন জেলার বাসিন্দা। বাকি 3 জন ভারতীয়, তবে সবাই বাংলা ভাষাভাষী। বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননাসূচক মন্তব্য প্রদান করে। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। আর 3 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সময় সংবাদ, সাতক্ষীরা। এবারে দেশের বাইরের খবর। 4 দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাকযুদ্ধ থামছেই না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাকিস্তান। ভারত কোনো সন্ত্রাসী ঘাঁটিতে নয়, বরং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতের সেনাবাহিনী। তাদের দাবি, জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তানের সেনারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোন ধ্বংসের দাবি করা হয়। 2 দেশের মধ্যে সংঘাত বন্ধের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে হামলা হলে পাকিস্তানের সীমানায় ফের আঘাত হানবে দিল্লি বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনেন ভারতের প্রধানমন্ত্রী। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते।
और पानी और खून भी एक साथ नहीं बह सकता। নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মোদী পরাজিত জুয়ারের মতো কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। ট্রাম্প আরও জানান সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার। উভয় পক্ষকে বলা হয় যুদ্ধবিরতি ঘোষণা না হলে বাণিজ্য বন্ধ করা হবে। My administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one. এদিকে সংঘাত বন্ধ হয় শ্রীনগর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। যদিও জম্মু কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। এবারে ক্রিকেটের খবর। টি-20তে নতুন শুরুর অপেক্ষা। পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়ে কাল স্কোয়াড নিয়ে প্রথম মিশনে আমিরাত যাচ্ছেন লিটন দাস। 2 ধাপে ঢাকা ছাড়বে টাইগাররা। কদিন আগেই নতুন টি-20 অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে বিসিবি। এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু হয় টাইগারদের। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। 25 মে থেকে শুরু হওয়ার কথা ছিল 5 ম্যাচ টি-20 সিরিজ। জানা গেছে 2 দিন পিছিয়ে 27 মে থেকে শুরু হতে পারে ওই সিরিজটি। আজ পিসিবির সঙ্গে আলাপ করার কথা বিসিবির। এরপরই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে নির্ধারিত সময়েই হচ্ছে আমিরাত সফর। 17 ও 19 মে শারজায় 2টি টি-20 খেলবে বাংলাদেশ দল। আগামীকাল সকাল 10টা এবং সন্ধ্যা 7টায় 2 ধাপে ইইউএ যাবে লিটনের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিবন্ধন ফিরে পেতে জামাতে ইসলামের আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি। দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতে বাধা নেই, দাবি আইনজীবীর। আদালতের রায়ের অপেক্ষায় ইসি। 11 কার্যদিবসে শেষ হলো শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন। আগামী 17 মে রায় দেবেন আদালত। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।